নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। দেখুন, বিগত কয়েক বছর ধরে ভোট চুরি করে করে আজকেও তাদের মনটা সেই পুলিশের মতো হয়েছে। পুলিশ বলতে কি ধরনের, দেখুন রিসেন্টলি স্ট্রং রুমের সামনে ধর্ণা দিল, দেখেছেন তো? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্ট্রং রুমের সামনে গিয়ে ধর্ণা দিলেন। এবার কোন স্ট্রং রুম সেটা আলাদা ব্যাপার, তার নিজের বিধানসভাতে অন্য স্ট্রং রুমে গিয়ে তিনি ধর্ণা দিয়েছেন। যাই হোক, এখন কথা হচ্ছে মমতা ব্যানার্জি তার যে সহকর্মী বা তার যে সমস্ত পার্টির লোকজন যারা রয়েছে তাদেরকে ভার্চুয়ালি কিছু উপদেশ দিয়েছেন, বলতে পারেন মোটিভেশন দিয়েছেন। কারণ এখন তো বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা মন্ত্রী যারা রয়েছেন তাদের তো মোটিভেশনের অভাব হয়ে গিয়েছে, শব্দ ফুরিয়ে গিয়েছে, এদিক ওদিক দিয়ে ফুস হয়ে গিয়েছে, তাই মোটিভেশন দিয়েছেন। আর এই মোটিভেশনের এত তাড়াতাড়ি অভাব হয়ে গেল কেন? স্বাভাবিক, এক্সিট পোল যেভাবে দেখাচ্ছে তাতে দেখুন আমাদের যদিও লাফালাফি করার কিছু নেই। বিজেপি যে সমস্ত আম, কর্মকর্তা এবং যে সমস্ত সাপোর্টার যারা রয়েছেন তাদের অবশ্যই লাফালাফি করার কিছু নেই, কিন্তু এক্সিট পোল দেখার পর বুকের মধ্যে ধুকপুকানি যে বেড়েছে এটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। 2021 সালে যে যে স্ট্র্যাটেজিতে তারা ভোটকে কাউন্টিং টেবিলে বসে ঘুরিয়ে দিয়েছিল, ঠিক এই বছর ঠিক সেই রকম করার চেষ্টা করছে। আর যদিও বা চেষ্টা না করলেও অ্যাটলিস্ট তারা এটা ভেবে নিচ্ছে যে আমরা এই বছর ওইটা যেন অপোজিশন পার্টি বা বিরোধী পার্টি যেন না করতে পারে, সেই ব্যবস্থাটা যেন তারা করতে পারে, এইরকম আর কি বলে দিচ্ছে। তাই প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে, বিশেষ করে যারা কাউন্টিং এজেন্ট যারা থাকবে আর কি, পার্টির তরফ থেকে যে সমস্ত এজেন্টদেরকে পাঠানো হবে কাউন্টিং টেবিলে, সেই সমস্ত এজেন্টদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে গিয়ে একদম বেঞ্চের যে ফার্স্ট রো সেই রোতে গিয়ে যেন বসে, পেছনে যেন না বসে। এক্স্যাক্টলি এই কথাটা আমরাও বলেছি। আমাদের যে সমস্ত এক্সপিরিয়েন্সড, যে সমস্ত বিশেষজ্ঞ যারা রয়েছেন আমাদের বিজেপির তরফ থেকে, অন্যান্য পার্টির তরফ থেকে, শুধুমাত্র বিজেপি বলবো না, অন্যান্য পার্টির তরফ থেকে আমরা, দেখুন আমরা চাই পরিবর্তন হোক, আমরা চাই পরিবর্তন হোক। শুধুমাত্র ওই একজন মহামান্য মাননীয়া তিনি যেন এই মসনদ থেকে সরে আসেন, আমরা এটাই চাই। তাই অন্যান্য যে সমস্ত বিরোধী পার্টি রয়েছে তাদের উদ্দেশ্যেও জানানো যাচ্ছে যে আপনারা অবশ্যই গিয়ে ফার্স্ট রোতে থাকবেন, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর কি। আপনাদের কাছে যে ফর্ম 17C রয়েছে সেই ফর্মের সঙ্গে কাউন্টিং টেবিলের প্রত্যেকটা যে অ্যানাউন্সমেন্ট হবে এবং যেটা দেখানো হবে কন্ট্রোল ইউনিটে, সেই কাউন্টিং বা যেন টোটাল হয়, টোটাল যে ভোট আপনার বুথে কতটা পড়েছে সেইটা যেন টোটাল হয়, সেটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর সবচাইতে বড় কথা, ওই টিএমসি বা এখন যে শাসক দল রয়েছে তাদের ভয়ে, তাদের প্রেসারে যেন নিজের স্বপ্ন এবং সারা রাজ্যের মানুষের স্বপ্ন যেন বলে যান দিবেন না। যদি আপনার হাড় দুর্বল থাকে, যদি আপনার ক্ষমতা না হয়, আপনি কাউন্টিং টেবিলে যাবেন না, আপনি অন্য কাউকে পাঠাবেন। দেখুন, এটা শুধুমাত্র একজন প্রার্থীর জয় নয়। আজকে যদি পশ্চিমবঙ্গে টিএমসিকে হারিয়ে বিজেপি আসে বা যে কোনো দল আসে, তাহলে সেই জয়টা সম্পূর্ণ রাজ্যের মানুষের। 2021 সালেও মানুষ চেয়েছিল যে পরিবর্তন হোক, আর সেই জনরোষ আজকে পর্যন্ত রয়েছে। আজকেও আমরা চাই সেই একইভাবে মনে প্রাণে পরিবর্তন হোক, কিন্তু তার জন্য ওই পার্টিকুলার কয়েকজন মানুষকে স্ট্রং থাকতে হবে। কোনো সমস্যা ইনস্ট্যান্ট, ওখানে সিকিউরিটি রয়েছে, ওখানে যে কেন্দ্র সরকারের স্টাফ রয়েছে তাদেরকে ইনফর্ম করতে হবে। দেখুন, আপনারাই হচ্ছেন এখন আগামী যে সমস্ত মানুষজন আপনাদের ওপর ভরসা করে বসে রয়েছে তাদের একমাত্র আশার প্রদীপ। তাই আপনাদের হাত ধরেই আমরা কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারবো। না হলে সেই মার খেয়ে আবারও 5টা বছর চুপ করে বসে থাকতে হবে। হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ধূলিসাৎ করেও দিতে পারে। তাই নিজেদের নিজেদের জীবনের কথা চিন্তা না করে সাধারণ মানুষের জীবনের কথা ভাবুন। যেভাবে যুব সমাজ আজকের ডেটে হেনস্থার শিকার হচ্ছে এই পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকারের অধীনে, তাই তাদেরকে সরানো অত্যন্ত দরকার। এখন কথা হচ্ছে যে কি কি করছে। দেখুন, মহামান্য টিএমসির মহামহিম বলতে পারেন তৃণমূল কংগ্রেসের মাননীয়া, তিনি কিন্তু যথাসাধ্য চেষ্টা করছেন। আর সেই যথাসাধ্যর মধ্যে অলরেডি তিনি অনেক কটি চেষ্টা করে ফেলেছেন। তার মধ্যে ওই স্ট্রং রুমের সামনে গিয়ে ধর্ণা দেওয়া। দেখুন, অলরেডি 163 ধারা জারি করা হয়ে গিয়েছে। স্ট্রং রুমের আশেপাশে 200 মিটারের মধ্যে কোনো
ব্যক্তি যদি 5 জনের গ্রুপ করে যায় তাহলে পরে তাদেরকে বেধড়ক পেটানো হবে, স্বাভাবিক, বুঝতে পারছেন। তাই এইটা অ্যাভয়েড করে রাখতেই হচ্ছে। তারপরেও গিয়ে ধর্ণা দেওয়া হয়েছে। তাই এইটা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজে বুঝতে পেরেছেন যে এই বছরের ইলেকশন কাউন্টিং বা এই বছরের ইলেকশন গত 21-এর ইলেকশনের মতো নয়। 21-এর ছিল কোভিডের সময়, করোনার সময় ছিল। সেই সময় সবাই মুখে মাস্ক লাগিয়ে, 2-3টে করে মাস্ক লাগিয়ে তারা কাউন্টিং টেবিলে গিয়ে বসেছে। কে বেরিয়ে এসেছে, কে গিয়েছে, সেটা দেখার কোনো রকম কারোর সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন জায়গায় রিয়াকশন শুরু হয়ে গেছে, আমরা এটাও দেখেছি। রিসেন্টলি দেখলাম কি, ফলতার ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে, বিশেষ করে মহিলারা। মহিলারা বলছে যে আমাদের এই এইভাবে ইলেকশন আমাদের দরকার নেই। এর আগে যতবার ইলেকশন হয়েছে তার চাইতে বেশি। দেখুন, রিসেন্টলি 15টা বুথে যে রিপোল হলো, নতুন করে ইলেকশন হলো, সেখানেও কিন্তু 92%, 94% পর্যন্ত পার্সেন্টেজ ছিল। তো একবার ভেবে দেখুন তো, যে যদি দ্বিতীয়বার ভোট হওয়াতেও 94% অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে একবার সেই জায়গায় ভেবে দেখতে হবে যে মানুষের মধ্যে কতটা ক্ষোভ জমেছে, এবং মানুষ চায় পরিবর্তন হোক। তাই যে যত বড়ই বাধা সৃষ্টি করুক না কেন, সেই বাধার পরেও তারা কিন্তু এখন ইলেকশনে আসছে। দেখুন, আমরা এই যে কথা বলছি, আগামীকালকে 4 তারিখ ইলেকশনের রেজাল্ট। এই রেজাল্ট কাউন্টিংয়ের দিনেই যদি কোনো রকম বিরাট কিছু প্রবলেম হয়ে যায়, মমতা ব্যানার্জি অলরেডি তো সকলকে বলে দিয়েছেন যে আপনারা কেউ কাদের কোনো একটা টিম করে দিয়েছে, বিভিন্ন রকম বড় বড় লিডারদের এক একটা সাইড দেখার দায়িত্ব দিয়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জি কোন জায়গায় দায়িত্বে থাকবেন, বা তারপর কে কোন জায়গায় দায়িত্বে থাকবে, সমস্ত কিছু তারা কিন্তু অলরেডি নোট করে দিয়েছে, একদম ম্যাপ করা হয়ে গিয়েছে তাদের। 1 সেকেন্ডের জন্য যেন পাওয়ার না যায় সেটা তারা বলে দিচ্ছে। কারণ কি বলে, ওই যে বললাম প্রথমে, যে চোরের মন পুলিশ পুলিশ, তারা জানে যে কোন কোন জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে, কোন কোন জায়গাতে ঘোটালা করা যেতে পারে। তারা অলরেডি এটা করে এসেছে, তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। তাই অবভিয়াসলি তারা এসবগুলো ভালো বুঝবে। আমরা বিজেপির যে সমস্ত কর্মকর্তা যারা রয়েছে, যে সমস্ত কাউন্টিং এজেন্ট যারা থাকবে, যে সমস্ত প্রার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে একটাই মানে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা প্লিজ, যে কাউন্টিং এজেন্ট করবেন, আপনাদের যে এজেন্টগুলো থাকবে, সেই এজেন্টগুলো যেন বিশ্বস্ত হয়। এই সাধারণ মানুষের বিশ্বাসের ওপরে যেন লাথি মারবেন না। আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, বিশ্বাসের উপর লাথি মারবেন না। এর আগে যেমন প্রত্যেকে বলতো যে এত বড় হাওয়া বদলের যে এত ঝড় থাকার পরেও কেন বিজেপি আসতে পারেন না, তার মধ্যে যে অনেকেই বলতো যে তাদের মধ্যে সেটিং এর একটা ব্যাপার রয়েছে, এই সেটিং এর ব্যাপারটা যেন দ্বিতীয়বারের জন্য না আসে। কোনো দরকার হয় 1 বুথে 1000 বার কাউন্টিং করা যেতে পারে। যদি সেই রকম কোনো সমস্যা দেখা যায়, অবশ্যই সেটাকে রিপোল করার ব্যবস্থা করতে হবে, কিন্তু কোনো রকম ভাবেই যেন ঘোটালা না হয়। দেখুন, আপনারা যাদের সামনে থাকবেন তারা আপনাদেরকে মেন্টালি অনেক প্রেশার ক্রিয়েট করবে। আমার এক্সপিরিয়েন্স নেই, তবুও আমি বিভিন্ন রকম বিশেষজ্ঞর মুখ থেকে শোনা কথাতেই আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যে আমার এক্সপিরিয়েন্স না থাকলেও আমরা এটা বুঝতে পারছি যে কাউন্টিং টেবিলে গিয়ে বসলে তার প্রেশারটা কতটা হ্যান্ডেল করতে হয়, সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি। আর সেই প্রেশার হ্যান্ডেল করার মতো লোক যেন ওই কাউন্টিং টেবিলে থাকে, কাউন্টিং এজেন্টে থাকে। আদার্স কোনো লোককে যেন ওখানে ইস্যু করা না হয়। শুধুমাত্র আপনি জিতবেন না, আপনার আগে আমরা জিতব। আপনি তো একজন বড় লিডার, তো আপনার বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন বড় লিডার। ওনার তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা রয়েছে, গ্রাউন্ড লেভেলে যে সমস্ত সাপোর্টাররা রয়েছে। তাই একটু বিবেক বিবেচনা করে তারপর ওই টেবিলে যাবেন। যদি আপনার ক্ষমতা না থাকে আপনি ওই টেবিলে যাবেন না, আর অত্যন্ত বিশ্বস্ত লোক ছাড়া টেবিলে পাঠাবেন না। আপনাদের কাছে একমাত্র অনুরোধ এটাই আমাদের। যাই হোক, মানুষের মন চেয়েছে বদল করবে, তাই তারা করবে। শুধুমাত্র আপনাদের হাতে কাউন্টিং এ আপনারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করছেন, কতটা দেখে নিচ্ছেন, কতটা দেখে নিচ্ছেন না। হতে পারে কোনো স্টাফ, যে কাউন্টিং স্টাফ যারা রয়েছে, তারা হয়তো কোনো রকম ভুল করে ফেলতে পারে, হয়তো 45,000 লিখতে গিয়ে 54,000 লিখে ফেললো। এমনটা কোনো ব্যাপার নেই যে এই ভুলটা করে ফেললো বললে যে আমি ওখান থেকে বেরিয়ে আসবো, মন দুর্বল করে ফেলবো, এমন নয়। শেষ পর্যন্ত কাউন্টার, মমতা ব্যানার্জি বলে দিয়েছে তার কর্মকর্তাকে যে শেষ পর্যন্ত যতক্ষণ কাউন্টিং না হচ্ছে, যতক্ষণ আমি নির্দেশ না দিচ্ছি, ততক্ষণ টেবিল ছেড়ে বাইরে বেরিয়ে আসবেন না। এটা আমরাও বলছি, আপনারাও ততক্ষণ টেবিল ছেড়ে বেরিয়ে আসবেন না যতক্ষণ ডিক্লেয়ার না হয়ে যাচ্ছে।
যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা সবার সামনে তুলে ধরতে হবে, আর সেটা বিশেষ করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। যে সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে সেই সাধারণ মানুষ কিন্তু সেই দিন থাকছে না, তাই সাধারণ মানুষের হয়ে আপনাদের এই সমস্ত কিছু দেখার দায়িত্ব আপনাদের। তাই আপনাদের উপর কোশ্চেন যাবে সাধারণ মানুষের তরফ থেকে। আজকে যদি কোনো সমস্যা হয়, এত ভালো একটা সিট, সেই সিটটা যদি হেরে যায়, তাহলে পরে সাধারণ মানুষ কোশ্চেন করবে আপনাদের, আর সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাদেরকে দিতে হবে, আপনারা দিতে বাধ্য। তাই অবশ্যই ভেবে চিন্তে ডিসাইড করবেন আপনি কি করতে চলেছেন। যদি আপনার ক্ষমতা না থাকে অবশ্যই আপনি কাউন্টিং এজেন্ট হয়ে কাউন্টিং টেবিলে যাবেন না। আজকে এইটাই বলার জন্য আপনাদের কাছে এসেছি। সত্য কথা বলতে আর সহ্য হয় না। এখন পরিবর্তন চাই আমরা, মানে চাই 100% পরিবর্তন চাই, সেটা যেভাবেই হোক, যেন তেন প্রকারণা আমরা এটা করতে চাই। এই ইলেকশন 2021-এর মতো যেন আমরা না দেখি, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনাদের কি মতামত? আগামীকালকে রেজাল্ট কোন দিকে যেতে চলেছে? এটা কিন্তু আমি বারবার করে আসছি কোশ্চেন, আপনারা অনেকে কমেন্ট করেন, অনেকে করেন না। আজকে সকলের কাছে জানতে চাইছি আগামীকালকে কোন দিকে রেজাল্ট যেতে চলেছে। একটা কমেন্টই তো করবেন, আপনি আপনার মত প্রকাশ করবেন, সেটা এমন বড় কিছুই নয়। তবে অবশ্যই যদি মতটা প্রকাশ করেন, আমার খুব ভালো লাগবে যে আপনারা আমার প্রতিবেদন দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন। আর কোন প্রার্থী আপনার বর্তমানে বিজেপি এবং টিএমসির মধ্যে সবচাইতে ফেমাস এবং সবচাইতে ভালো লাগে একটা প্রার্থীর নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।